যে সমস্ত স্টুডেন্ট 2026 সালে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন থেকে মাধ্যমিক পরীক্ষা দিতে যাচ্ছ, তাদের ইংলিশ রাইটিংয়ে নোটিশ খুব ইম্পর্টেন্ট। মানে তোমরা শিওর থাকতে পারো যে 2026-এর মাধ্যমিক পরীক্ষায় ইংলিশ রাইটিংয়ের নোটিশ একটা থাকবে। কিন্তু নোটিশ কাকে বলে, কিভাবে সেই নোটিশ লিখতে হয়, মানে কি কি নিয়ম নোটিশ লেখার জন্য আমাদেরকে ফলো করতে হবে, কি নিয়মগুলোকে মেনে চললে আমরা নোটিশে প্রচুর নম্বর পাবো, সে সম্পর্কে আমাদের কোনো ক্লিয়ার আইডিয়া নেই। আমি এর আগে প্রায় 1 বছর আগে নোটিশ কিভাবে লিখতে হয় তার একটা ভিডিও করেছিলাম এবং বেশ কিছু নোটিশও আমি ভিডিও আকারে, মানে বেশ কিছু নোটিশ লিখে আমি ভিডিও আকারে দিয়েছিলাম। তোমরা সেগুলো হয়তো দেখোনি, কারণ 1 বছর আগেকার। যাই হোক, 2026 সালে নোটিশ খুবই ইম্পর্টেন্ট এবং একজন ছাত্র সে নোটিশ কিভাবে লিখবে সেই সম্পর্কে জানতে চেয়েছে, তাই আমি এই ভিডিওটা করছি। খুব সহজভাবে নোটিশ কাকে বলে, কিভাবে আমরা নোটিশ লিখব এবং কি কি নিয়মকে মানলে আমরা পরীক্ষাতে অনেক নম্বর পাবো এবং কোন ফরম্যাটটাকে আমরা নোটিশ লেখার জন্য ইউজ করব, সেটা আমি তোমাদেরকে আজকে এই ভিডিওর মাধ্যমে দেখাবো। ওকে, চলো আমরা আমাদের ভিডিওটা শুরু করি। তার আগে বলে নিই, যারা এখনও কনফিডেন্ট ইংলিশ উইথ পার্থ স্যার এই এডুকেশনাল চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নিও এবং যদি কোনো প্রশ্ন থাকে উইদাউট এনি হেজিটেশন কমেন্টের মাধ্যমে আমাকে জানিও। ওকে, চলো সবার আগে জেনে নিই যে নোটিশ বলতে আমরা কি বুঝি এবং কি কি নিয়ম সেই নোটিশ লেখার সময় আমাদেরকে মেনে চলতে হবে। নোটিশ শব্দটি এসছে ল্যাটিন ওয়ার্ড নোটাস থেকে, যার অর্থ হলো কাউকে কিছু জানানো বা জ্ঞাত করা, অর্থাৎ টু ইনফর্ম। কাউকে যখন কোনো কিছু আমরা জানাই এবং সেটা যখন লিখিত আকারে জানাই তাকে আমরা বলি নোটিশ। নোটিশের যদি ডেফিনেশন দিতে হয় সেটা হলো নোটিশ ইজ আ রিটেন information given by a superior to his inferior for any particular reason. Notice is a written information given by a superior to his inferior for any particular reason. নোটিশ হলো সেই নোটিশ বা বিজ্ঞপ্তি হলো সেই জিনিস যা কোনো ঊর্ধ্বতন কর্তৃপক্ষ তার অধস্তনকে লিখিত আকারে কোনো একটা বিষয় জানাবার জন্য দেবে। নোটিশ হলো সেই জিনিস যা কোনো ঊর্ধ্বতন কর্তৃপক্ষ, ঊর্ধ্বতন মানে যিনি কোনো অফিসের প্রধান বা কোনো ইনস্টিটিউশনের প্রধান, মানে যাদের উদ্দেশ্যে নোটিশ, তাদের তুলনায় যিনি নোটিশটা দিচ্ছেন তাকে অবশ্যই একটুখানি উঁচু পদে থাকতে হবে, তবেই তিনি নোটিশ দিতে পারবেন। অর্থাৎ উঁচু পদে অধিষ্ঠিত কোনো ব্যক্তি যখন তার আন্ডারে যারা কাজ করছেন বা তার আন্ডারে যারা রয়েছেন তাদের উদ্দেশ্যে কোনো লিখিত নির্দেশ দেন বা ইনফরমেশন দেয়, তাকে আমরা বলি নোটিশ। কাজেই নোটিশ হতে গেলে এখানে দুটো জিনিস খুব গুরুত্বপূর্ণ। একটা হচ্ছে নোটিশ মাস্ট বি রিটেন, নোটিশকে অবশ্যই লিখিত হতে হবে, মৌখিক নোটিশ বলে কোনো বিষয় হয় না। তাহলে 1 নম্বর পয়েন্ট। আর একটা যে নোটিশ সবসময় দিতে হবে কোনো সুপিরিয়রকে তার ইনফিরিয়রদেরকে, মানে নোটিশ হতে গেলে সেটা কোনো সুপিরিয়র বা যিনি কোনো অফিস বা কোনো ইনস্টিটিউশনের প্রধান বা কোনো উঁচু পদে থাকা ব্যক্তি, তার নিচে যারা কাজ করছেন, তার আন্ডারে যারা রয়েছেন তাদের উদ্দেশ্যেই তিনি নোটিশ সার্ভ করতে পারবেন। যারা নিচে রয়েছেন, যারা ইনফিরিয়ার, তারা কখনোই তাদের সুপিরিয়রকে নোটিশ সার্ভ করতে পারবে না। সবসময় সুপিরিয়র তার ইনফিরিয়রকে নোটিশ সার্ভ করবে। এই দুটো পয়েন্ট আমাদেরকে নোটিশ লেখার সময় মনে রাখতে হবে। আর একটা পয়েন্টও রয়েছে, আর একটা বৈশিষ্ট্য রয়েছে, যেটা যদিও সেটা একদম সরাসরি বৈশিষ্ট্যের মতো মনে হয় না, কিন্তু প্রত্যেকটা নোটিশের যেটা অন্তর্নিহিত যে টোনটা সেটা মনে রেখো যে নোটিশ যদিও একটা নির্দেশ মানে তার মধ্যে একটা অনুরোধ থাকে। আমি তোমাকে কোনো নির্দেশ দিচ্ছি, তার মানে আমার সেই নির্দেশের মধ্যে একটা অনুরোধ রয়েছে যেটা তুমি মানতে পারো নাও মানতে পারো। কিন্তু নোটিশ যদিও একটা নির্দেশ, যেহেতু এটা সুপিরিয়রের কাছ থেকে আসে, নোটিশ অ্যাক্টস অ্যাজ অ্যান অর্ডার। নোটিশ একটা আদেশ রূপে কাজ করে। মানে যদি কোনো সুপিরিয়র, তোমার যদি কোনো মালিক যদি তোমাকে কোনো নোটিশ দেন, সেটা যতই অনুরোধের সুরে হোক, কিন্তু সেই অনুরোধটা মানতে আমরা বাধ্য থাকি। কাজেই নোটিশ অ্যাক্টস অ্যাজ অ্যান অর্ডার। এটা তোমাদেরকে ইনফর্ম করা হয় ঠিকই, মানে নোটিশের মাধ্যমে কোনো জিনিসকে ইনফর্ম করা হয়, কিন্তু এটা আসলে একটা আদেশ রূপে কাজ করে। এই 3টে জিনিসকে মনে রেখে আমাদেরকে নোটিশ লিখতে হয়। ওকে, তাই নোটিশ লেখার কি কোনো নির্দিষ্ট নিয়ম আছে? দেখো, ছাত্রছাত্রীদের মধ্যে নোটিশ সম্পর্কে বিভিন্ন রকম কনফিউশন কাজ করে। তার কারণ হচ্ছে বাজার চলতি প্রত্যেকটা বই নোটিশের সংজ্ঞা আর কিভাবে নোটিশ লিখতে হয় সেই নিয়ে ভিন্ন ভিন্ন মত ব্যক্ত করেছে। কাজেই কোনটা যে সঠিক সংজ্ঞা এবং কোন নিয়মগুলোকে মেনে চললে আমাদের নোটিশটা পারফেক্ট হবে, এই নিয়ে ছাত্রছাত্রীদের মধ্যে একটা কনফিউশন রয়েছে। ওকে, আজকে আমি তোমাদের কনফিউশনগুলো সব ক্লিয়ার করে দিচ্ছি।
নোটিশ কাকে বলে তোমরা জেনে গেলে। এবারে নোটিশ লেখার নিয়ম কি সেটা আমরা জানব। নোটিশ লেখার 5-6টি নিয়ম আছে, আর রয়েছে বেশ কিছু টেকনিক, মানে কিছু আছে নিয়ম বা রুলস যেগুলোকে অবশ্যই আমাদেরকে মেনে চলতে হয়, যেগুলো না মেনে চললে আমাদের নোটিশটা নোটিশ বলে গ্রাহ্য করা হয় না, পরীক্ষার খাতাতেও গ্রাহ্য করা হয় না, এবং যারা নোটিশ দেন তাদেরও সেই নোটিশের মধ্যে সেই সমস্ত রুলগুলো না থাকলে সেটাকে নোটিশ বলে ধরা হয় না। আর কিছু আছে টেকনিক যেগুলোকে ইউজ করতেও পারি নাও করতে পারি, কিন্তু করলে নোটিশটা দেখতে এবং শুনতে ভালো লাগে। কাজেই কিছু আছে টেকনিক্স যেগুলো ইউজ করলে পরীক্ষার খাতাতেও নম্বর বেশি ওঠে, আর কিছু আছে রুল যেগুলো আমাদেরকে মেনে চলতেই হয়। আবার ভালো করে বোঝো, কিছু আছে রুলস যেগুলো আমাদেরকে মেনে চলতেই হবে, যেগুলো না লিখলে আমাদের নোটিশটা নোটিশ বলেই ধরা হবে না। আমরা পরীক্ষাতে নোটিশে যদি 10 থাকে, আমরা সেই নির্দিষ্ট নিয়মগুলো না মানলে আমরা 10-এতে 0 পাবো। কিছু আছে টেকনিক্স যেগুলো যদি আমরা না মানি অসুবিধা কিছু নাই, আমরা যদি সেগুলোকে বাদ দিয়েও আমরা আমাদের নিয়ম যেগুলো রুলস সেগুলোকে মেনে নোটিশ লিখি তাহলেই চলবে। কিন্তু টেকনিক্সগুলো সাধারণত ইউজ করা হয় একটু উন্নত ধরনের নোটিশ লেখার জন্য, যেখানে কিছুটা নম্বর একটু বেশি আসে। ঠিক আছে, বইগুলোতে এই রুলস আর টেকনিক সবই একসঙ্গে জড়িয়ে লিখে দেয়, তার ফলে কোনটা নিয়ম না, মানে কোনটা ইনকেস যদি ভুলেও যাওয়া হয় অসুবিধার কিছু নেই, সেই সম্পর্কে একটা ক্লিয়ার আইডিয়া থাকে না বলেই এত কনফিউশন। ওকে, চলো আমি এখানে অলরেডি লিখেই রেখেছি যে কোনগুলো তোমরা তোমাদের নোটিশ লেখার সময় ফলো করবে। ঠিক আছে, এখানে বেশ কিছু রুলস আছে, কিছু টেকনিক্স আছে, কোনগুলো মানতেই হবে সেগুলো আমি বলে দেবো, আর কোনগুলো মানলে ভালো, না মানলে অসুবিধার কিছু নেই, কিন্তু মানলে নোটিশটা একটু বেশি ভালো হবে সেগুলোকেও বলে দেবো। দেখো আমি এখানে লিখিয়ে রেখেছি রুলস অ্যান্ড টেকনিক্স, মানে নোটিশ লেখার নিয়ম এবং কৌশল। নাম্বার 1, সবার প্রথমে যে প্রতিষ্ঠান নোটিশ দিচ্ছে তার নাম দিতে হয়। খাতাতে যখন তোমাদের কোনো নোটিশ লিখতে হবে, খাতার উপরে একদম প্রথমেই, মানে যখন নোটিশ শুরু করছো প্রথমেই যে প্রতিষ্ঠান নোটিশ দিচ্ছে তার নামটা আমরা লিখব, ক্যাপিটালে লিখব, ক্যাপিটাল বা বড় হাতে লিখব। যে প্রতিষ্ঠান নোটিশ দিচ্ছে তার নাম দিতে হয়, সেটা ক্যাপিটালে দিতে হয়। ধরো কোনো স্কুল নোটিশ দিচ্ছে, প্রথমেই খাতার উপরে স্কুলের নামটা দেব। কোনো ক্লাব নোটিশ দিচ্ছে, খাতার প্রথমেই আমরা ক্লাবের নামটা দেব। ঠিক আছে, কাজেই যে প্রতিষ্ঠান নোটিশ দিচ্ছে তার নাম প্রথমেই দিতে হয়। এটা কি? এটা কিন্তু কোনো রুল না, মানে এটা যদি তোমার নোটিশে না থাকে তোমার নোটিশটা কিন্তু ভুল না, এটা একটা টেকনিক। এটা দিলে তোমার নোটিশটা আরও উন্নত হয়। কিন্তু যদি তুমি ভুলে যাও কোনো প্রতিষ্ঠান বা যে বিষয়ে, মানে যে প্রতিষ্ঠান থেকে নোটিশটা দেওয়া হচ্ছে তার নাম দিতে যদি তুমি ভুলে যাও, তোমার নোটিশটা কিন্তু ভুল হবে না। তোমার নোটিশটা একটু খারাপ শুনতে লাগবে বা খারাপ দেখতে লাগবে, কিন্তু সেটা ভুল না। এটা একটা টেকনিক। ঠিক আছে, 1 নম্বর এটা হচ্ছে একটা টেকনিক, এটা একটা টেকনিক। কেন তাহলে এটা রুল নয়? কেন রুল নয়? এই কারণে সাধারণত যখন নোটিশ দেওয়া হয়, যে প্যাডেতে নোটিশ সাধারণত প্যাডে দেওয়া হয় এবং সেই প্যাডগুলো প্রিন্টেড থাকে, ছাপানোই থাকে। কোনো প্রতিষ্ঠান যখন নোটিশ দেয়, ধরো স্কুল থেকে কোনো নোটিশ সার্ভ করা হচ্ছে, সেখানে স্কুলের হেডমাস্টারমশাই নোটিশ লিখছেন, তিনি কি সাদা কাগজে নোটিশ লিখবেন? তিনি তো স্কুলের প্যাডেতেই নোটিশটা লিখবেন এবং প্যাডেতে স্কুলের নামটা ছাপানোই থাকে। ক্লাবের যদি প্রেসিডেন্ট নোটিশ দেয়, ক্লাবের নামটা ছাপানোই থাকে, সেই প্যাডেতেই তিনি নোটিশ দেন। ঠিক আছে, এই জন্য এটা ম্যান্ডেটরি না, এটা ছাপানোই থাকে। কিন্তু যেহেতু আমাদের পরীক্ষার খাতাতে শুধুমাত্র সাদা পাতাই দেওয়া হবে, সেই জন্য আমরা কোনো প্রতিষ্ঠান, যে প্রতিষ্ঠান নোটিশটা দেবে সেই প্রতিষ্ঠানের নামটাকে উপরে লিখতে পারি। লিখলে ভালো, দেখতে ভালো লাগে। কিন্তু যদি আমরা না লিখি তাহলে কিন্তু আমাদের নোটিশটা ভুল না। তার কারণ যেটা বললাম, যে নোটিশে প্যাডে নোটিশ দেওয়া হয়, এই সমস্ত জিনিসগুলো ছাপানোই থাকে, আমাদেরকে মূল নোটিশটাকেই লিখতে হয়। এটা দিলে ভালো, নোটিশটা আরও দেখতে সুন্দর লাগে, নম্বর একটু বেশি ওঠে। কিন্তু যদি ভুলে যাও তোমার নোটিশটা কিন্তু বাদ হয়ে যাবে না। এটা একটা টেকনিক। ওকে, এরপরে আসি নাম্বার 2 এর কথায়। এটা কিন্তু আমাদেরকে নোটিশ লেখার সময় মানতেই হবে, তার কারণ দিস ইজ আ রুল, এটা একটা নিয়ম। কি সেটা?
নোটিশ লেখার শুরুতে খাতার মাঝখানে নোটিশ কথাটি লিখে আন্ডারলাইন করতে হয়। নোটিশ লেখার শুরুতে খাতার মাঝখানে NOTIC অল ক্যাপস NOTIC নোটিশ কথাটি লিখে আন্ডারলাইন করতে হয়। ধরো প্রথমে যেটা বললাম, প্রথমে তুমি প্রতিষ্ঠানের নামটা দিলে, ধরো একটা স্কুল দিয়ে স্কুল কোনো নোটিশ করছে, স্কুলের হেডমাস্টারমশাই, ধরো বালি গভর্নমেন্ট হাই স্কুলের একটা নোটিশ সার্ভ হচ্ছে। প্রথমে তুমি বালি গভর্নমেন্ট হাই স্কুল লিখলে, ক্যাপিটালে সুন্দর করে উপরে লিখলে, তারপরে একটা লাইন ছেড়ে, ধরো এটা একটা প্যাডের পাতা বা তোমার খাতা, ঠিক মাঝখানেতে উপরে তুমি তোমার স্কুলের নামটা লিখলে, তারপরে একটা লাইন ছেড়ে মাঝখানেতে NOTIC সবটাই ক্যাপিটালে লিখে আন্ডারলাইন করতে হয়। এইটা কিন্তু করতেই হবে। তোমার নোটিশে যদি নোটিশ কথাটি না লেখা থাকে তাহলে তোমার নোটিশ বলে গ্রাহ্য হবে না। ওকে, নাম্বার থ্রিতে এটি একটি নিয়ম, এটা আমাদেরকে মানতেই হবে। এটি না মানলে আমাদের নোটিশ বলে গ্রাহ্য হবে না। কি সেটি? নোটিশের শুরুতে রাইট হ্যান্ড কর্নারে বা নোটিশের শেষে লেফট হ্যান্ড কর্নারে নোটিশের ডেট বা তারিখ দিতে হয়। ধরো এটা একটা নোটিশ, এই নোটিশের একদম প্রথমে যে প্রতিষ্ঠানের নাম, তারপরে NOTIC নোটিশ কথাটা লিখে আন্ডারলাইন করলে, তারপরে নোটিশের রাইট হ্যান্ড কর্নার ডান দিকের কোণেতে, অথবা নোটিশ শুরুর রাইট হ্যান্ড কর্নার বা ডান দিকের কোণেতে, অথবা নোটিশের শেষে লেফট হ্যান্ড কর্নার বা বাঁ দিকের কোণেতে, যে কোনো একটা জায়গায় তোমাকে নোটিশের যে ডেটে নোটিশটা তুমি দিচ্ছ সেই ডেটটাকে উল্লেখ করতে হবে। সাধারণত এখনকার নোটিশগুলো তো সবই দেখতে সুবিধা হয়, রাইট হ্যান্ড কর্নারেই, নোটিশ শুরুর রাইট হ্যান্ড কর্নারেই নোটিশের ডেটটাকে রাখা হয়। তবে তুমি নোটিশ শুরুর রাইট হ্যান্ড কর্নারেও ডেট দিতে পারো, অথবা নোটিশ শেষের লেফট হ্যান্ড কর্নারে সেখানেও তুমি ডেটটা দিতে পারো। যেদিনে নোটিশটা দেওয়া হচ্ছে সেই ডেটটা তোমাকে মেনশন করতে হবে। এইখানে যে একটা খুব ভ্যালিড পয়েন্ট আছে যেটা তোমাদের মনে রাখার, যে নোটিশের ডেট আমরা কি দেব। ধরো নোটিশ মানে কি, কোনো একটা বিষয় সম্পর্কে কাউকে কিছু জানানো বা ইনফর্ম করা। ধরো আমার স্কুলেতে একটা রক্তদান শিবিরের আয়োজন করা হবে, সেই জন্য আমি হেডমাস্টার, আমি আমার স্টুডেন্টদেরকে জানাবো যে 15ই আগস্ট রক্তদান শিবিরের আয়োজন করা হচ্ছে, তারা যেন সেদিনকে এসে রক্ত দেয়। তাহলে আমি নোটিশটা কবে দেব? আমি কি নোটিশটা 15ই আগস্টেই দেব? নিশ্চয়ই দেবো না, কারণ আমি আমার স্টুডেন্টদেরকে জানাবো যে 15ই আগস্টে রক্তদান শিবিরের আয়োজন করা হচ্ছে, তোমরা সবাই রক্ত দিতে এসো। তাহলে আমি নোটিশের ডেটটা কি দেব? এইটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, ভালো করে মনে রেখো যে নোটিশের যে ডেট আমরা দিই তা সাধারণত অ্যাকচুয়াল অকারেন্সের 3 থেকে 15 দিনের মধ্যে আমরা দিই। অ্যাকচুয়াল অকারেন্স যেদিন হবে তার 3 দিন আগে থেকে 15 দিন আগের মধ্যে আমাদের ডেটটাকে দিতে হয়। ধরো 15ই আগস্ট আমাদের স্কুলেতে রক্তদান শিবিরের আয়োজন করা হচ্ছে, আমার তাহলে নোটিশের ডেটটা কি হবে? এই 15ই আগস্টের 3 দিন আগে, 12ই আগস্ট থেকে 15 দিন আগে পর্যন্ত, 1 আগস্ট থেকে 12ই আগস্টের মধ্যে যে কোনো একটা দিনে আমি আমার নোটিশের ডেটটা দেব। কেন স্যার 3 থেকে 15 দিনই কেন? তার বেশি বা কম নয় কেন? সাধারণত 3 দিনের 3 দিন হচ্ছে আমরা বলি 72 ঘন্টা, এটা হচ্ছে এমার্জেন্সি পিরিয়ড। প্রত্যেকটা জিনিস 72 ঘন্টা করে সে বেঁচে থাকে। কোনো ইনফরমেশান যদি আমি দিই, সেটা 72 ঘন্টা আগে দিলে 72 ঘন্টা পর্যন্ত সেই ইনফরমেশানটা মানুষের মনে থেকে যাবে। নোটিশ তো দেওয়ার পরে সেই নোটিশটা হয় দেওয়ালে ছিটিয়ে দেওয়া হয়, অথবা খাতাটা ঘুরিয়ে নিয়ে চলে যাওয়া হয়। 72 ঘন্টা লোকের মনে থাকে, সেই জন্য আমরা বলি যে 3 দিন, মিনিমাম 3 দিন আগে নোটিশটা দিতে হয়, যাতে লোকেরাও প্রস্তুতির সময় পায়। রক্ত দেবো বললেই তো হয় না, একটা মানসিক প্রস্তুতির ব্যাপার আছে, কাজে এই 3 দিন একটা ওই মিনিমাম টাইমটা রাখা হয়। 15 দিন কেন? 3 থেকে 15 দিনের মধ্যে এই ডেটটা আমরা দিতে বলি এই কারণে, 15 দিনের বেশি হয়ে গেলে লোকেরা ভুলে যায়। কাজেই 3 থেকে 15 দিন এর তারিখের মধ্যেই আমরা নোটিশের ডেট দেবো। যেদিন কোনো ঘটনা ঘটতে যাচ্ছে তার 3 থেকে 15 দিনের আগে আমরা নোটিশের ডেটটা দেব। 15 দিনের বেশি হয়ে গেলে লোকেরা ভুলে যাবে, তার ফলে তার বেশি দিয়ে লাভ নেই। কিন্তু 3 দিনের আগে আমরা সাধারণত নোটিশের ডেট দিই না, যদি না কোনো এমার্জেন্সি নোটিশ অনেক সময় আগের দিনও দেওয়া হয়, কিন্তু সাধারণত আমরা আমাদের ডেটটাকে অ্যাকচুয়াল হ্যাপেনিংয়ের 3 থেকে 15 দিন আগে নোটিশটা ডেট হিসেবে দেব। ওকে, এটা কিন্তু ভাইটাল একটা পয়েন্ট, এবং এটা হচ্ছে ম্যান্ডেটরি রুলস, এটাকে আমাদের অবশ্যই মানতে হবে ডেটটা দেওয়া। নাম্বার 4, নোটিশে কোনো টাইটেল থাকে না, এটাও একটা রুলস, ঠিক আছে? এইটা নিয়ে একটা বিশাল কনফিউশন আছে। বেশিরভাগ বইয়েতেই আমরা দেখতে পাই যে নোটিশে
একটা টাইটেলের মতো, মানে একটা টাইটেল রয়েছে, টাইটেলের মতো জিনিস রয়েছে, সেটা কিন্তু অরিজিনালি টাইটেল না। নোটিশে কোনো টাইটেল থাকে না, কিন্তু নোটিশে যেটা সাবজেক্ট ম্যাটার বা যেটা মেন টপিক, সেটাকে শর্ট ফর্মে আমরা নোটিশের শুরুতেই ইনফর্ম করতে পারি। সেটাকে দেখে অনেকে টাইটেল বলে ভুল করে, কিন্তু সেটা টাইটেল না। নোটিশে কোনো টাইটেল থাকে না, ঠিক আছে? তুমি এই যে সাবজেক্ট ম্যাটার বা যেটা মেন টপিক, সেটা তুমি ইচ্ছা করলে সংক্ষেপে লিখেও দিতে পারো, যেহেতু সেটা বেশ প্রথম মানে ওয়ার্ডের ফার্স্ট লেটারগুলো ক্যাপিটালে লেখা হয় এবং বেশ বড় বড় করে লেখা হয়, সেই জন্য দেখে অনেকে ওটাকে টাইটেল বলে ভুল করে। কিন্তু মনে রেখো, নোটিশে কোনো টাইটেল থাকে না। তুমি তোমার নোটিশের যেটা মেন বিষয়বস্তু, মেন যেটা বিষয়, সেটাকে সাবজেক্ট হিসেবে বা টপিক হিসেবে উল্লেখ করতে পারো। সেটা যদি উল্লেখ করো তো ভালো, যদি উল্লেখ না করো কিচ্ছু অসুবিধা নেই। তুমি যদি উল্লেখ করো ভালো, ওই যেমন প্রথমটার মতো প্রতিষ্ঠানের নাম দিলে ভালো, যদি না দাও তোমার নোটিশটাকে ভুল না। সাবজেক্ট ম্যাটার দিতে হবে এমন কোনো নিয়ম নাই। ইনফ্যাক্ট কিছুদিন আগে পর্যন্ত নোটিশে এই সাবজেক্ট ম্যাটারের ব্যাপারটাই ছিল না। শুধু নোটিশ লেখার পরেই, মানে নোটিশ কথাটা লেখার পরেই যিনি নোটিশ দিতেন তিনি নোটিশটা সার্ভ করতেন, যেটা লিখতে হবে সেটা লিখে তিনি নোটিশটা সার্ভ করতেন। এখন এই হালে নতুন নতুন বইগুলো সব, তাদেরও তো বিক্রি বাট্টা বাড়াতে হবে, এইসব বিভিন্ন রকম জিনিসপত্রকে ইন্ট্রোডিউস করছে, আর লোকেরা সেটা পড়ে পড়ে ভাবছে বোধহয় ওটা একটা ম্যান্ডেটরি ব্যাপার। সেটা ধীরে ধীরে ম্যান্ডেটরি হয়ে যাচ্ছে, কিন্তু এখনও কিন্তু জেনে রাখো যে নোটিশে কোনো টাইটেল থাকে না। নোটিশের সাবজেক্ট ম্যাটারটা তুমি ইচ্ছা করলে দিতে পারো, নাও দিতে পারো, না দিলে কেউ তোমার নম্বর কাটবেন না। ওকে, নেক্সট পয়েন্ট, নোটিশে কিন্তু এইটা থাকতেই হবে, নোটিফাইড বা ইনফর্মড, এই কথা দুটোর মধ্যে যে কোনো একটা থাকতেই হবে। তোমার নোটিশে যদি নোটিফাইড বা ইনফর্মড এই কথা দুটোর মধ্যে যে কোনো একটা না থাকে, তোমার নোটিশটা ভুল। নোটিশের কাজই হচ্ছে ইনফর্ম করা বা নোটিফাই করা, কাজেই তোমার নোটিশের মধ্যে এই দুটি ওয়ার্ডের যে কোনো একটি আইদার নোটিফাইড অথবা ইনফর্ম থাকতেই হবে। এটা কিন্তু রুলস, ঠিক আছে? নেক্সট যে পয়েন্টটা, সেটা কিন্তু একটা রুলস, এটা অবশ্যই আমাদের মানতে হবে। এটা না থাকলে আমাদের নোটিশটা নোটিশ বলে গ্রাহ্য করা হবে না। কি সেটা? নোটিশ শেষে রাইট হ্যান্ড কর্নারে যিনি নোটিশ দিচ্ছেন তার নাম, তারপরে তিনি যে পদে থেকে নোটিশ দিচ্ছেন সেই পদটির নাম, তারপরে সেই পদটি যে প্রতিষ্ঠানের সেই প্রতিষ্ঠানের নাম, এবং তার নিচে সেই প্রতিষ্ঠানের পুরো ঠিকানা দিতে হয়। কি বললাম? ধরো এটা একটা প্যাড, এই প্যাডেতে তুমি নোটিশ করছো, ধরো নোটিশটা এখানে শেষ হয়ে গেছে। নোটিশটা শেষ হওয়ার পরে যিনি নোটিশ দিচ্ছেন তার পুরো নাম দিতে হয়। কে নোটিশ দিচ্ছে? তোমরাই নোটিশ দেবে, কারণ তোমাদেরকেই নোটিশটা লিখতে বলা হবে। ধরো বলা হলো যে, মনে করো তুমি কোনো একটা স্কুলের হেডমাস্টারমশাই, তোমার স্কুল থেকে রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে, তাহলে তুমি লিখছো নোটিশটা, তোমার পুরো নামটা এখানে দিতে হবে উইথ টাইটেল সহ পুরো নামটা তোমাকে এখানে দিতে হবে। টাইটেল ছাড়া নয় কিন্তু, উইথ টাইটেল সহ পুরো নামটা দিতে হবে। তারপরে ঠিক তার নিচে যে পদে থেকে তুমি নোটিশটা করছো সেই পদের নাম দিতে হবে। কি পদে থেকে তুমি নোটিশ করছো? তুমি হেডমাস্টারমশাই, কাজেই তোমাকে লিখতে হবে ওই তোমার নিজের নামের পরে হেডমাস্টার, ঠিক আছে? হেডমাস্টার অফ অমুক স্কুল তমুক স্কুল কিন্তু লিখলে হবে না, শুধু পদটার নাম দিতে হবে হেডমাস্টার। কোনো ক্লাবের সেক্রেটারি, ধরো নবীন সংঘের তুমি সেক্রেটারি, তোমাকে দিতে হবে তোমার নিজের নাম দিতে হবে, তারপরে দিতে হবে সেক্রেটারি। প্রেসিডেন্ট, নিজের নাম দিলে তারপরে লিখবে প্রেসিডেন্ট, মানে যে পদটা থেকেই নোটিশটা করছো সেই পদটাকে মেনশন করতে হয়। তারপরে সেই পদটা যে প্রতিষ্ঠানের, সেই প্রতিষ্ঠানের নামকে মেনশন করতে হয়। হেডমাস্টার হলে হেডমাস্টার বালি গভর্নমেন্ট হাই স্কুল, তাহলে তুমি লিখলে তোমার নিজের নাম দিলে, তারপরে দিলে হেডমাস্টার, তার নিচে লিখলে বালি গভর্নমেন্ট হাই স্কুল। কোনো ক্লাব, যেটা বললাম নবীন সংঘ, সেক্রেটারি, তার নিচে লিখলে নবীন সংঘ। সেক্রেটারি অফ নবীন সংঘ এরকম নয় কিন্তু, শুধু সেক্রেটারি পদের নাম, তারপরে যে ক্লাবের নাম, তারপরে সেই প্রতিষ্ঠানটির পুরো ঠিকানা। স্কুলের হলে স্কুলের পুরো ঠিকানা, সে বালির পুরো ঠিকানাটাই সেই স্কুলের ঠিকানা দিলে, ক্লাবের হলে ক্লাবের পুরো ঠিকানা, এইটা পুরোটা দিতে হয়। এইটা দিলে তবেই আমাদের নোটিশটা একটা মানে কম্প্যাক্ট নোটিশ হয়, এবং নোটিশটা এইভাবেই লিখতে। বুঝতে পারলে তো যে নোটিশ যিনি দিচ্ছেন, নোটিশ শেষে তার নাম, তারপরে তিনি যে পদে থেকে নোটিশ দিচ্ছেন সেই পদের নাম, তারপরে সেই পদটি যে প্রতিষ্ঠানের সেই প্রতিষ্ঠানের নাম, এবং তারপরে প্রতিষ্ঠানের পুরো ঠিকানা আমরা নোটিশে দেব, তবেই আমাদের নোটিশটা কিন্তু কমপ্লিট হবে। ওকে, তাহলে এইটা কিন্তু নিয়ম বা রুলস, অবশ্যই মানতে হবে। নেক্সট যে পয়েন্টটা সেটা দেখো, সেটা হচ্ছে 5W যেন নোটিশে থাকে।
এটা কিন্তু কোনো নিয়ম না, এটা একটা টেকনিক। এই টেকনিকটা ইউজ করলে আমাদের নোটিশ খুব উন্নত মানের হয়, পড়তে এবং শুনতে খুব ভালো লাগে। কি বললাম যে নোটিশে যেন 5W ইউজ হয়। 5W বলতে আমরা কি বুঝি? 5W বলতে বুঝি হু, হোয়াট, হোয়ার, হোয়েন, হোয়ার। হু মানে কে, হোয়াট মানে কি, হোয়াই মানে কেন, হোয়েন মানে কখন, আর হোয়ার মানে কোথায়। আমাদের নোটিশে যেন এই যে 5খানা WH কোশ্চেন্স, আমাদের নোটিশের কাজ কি? নোটিশের কাজ হচ্ছে কিছু জিনিস কাউকে জানানো, ঠিক আছে? তুমি দেখো, তাহলে তোমাকে যখন তুমি জানাবে তখন তোমার সেই জানানোর যে প্রশ্নগুলো, যার মাধ্যমে তুমি প্রশ্নগুলো করবে, সেই জিনিসগুলোর মধ্যে কিন্তু এইগুলোই থাকে যে কে জানাচ্ছে, কি জানাচ্ছে, কখন জানাচ্ছে, কোথায় হবে সেটা জানাচ্ছে, কোন সময় হবে। এই ইনফরমেশান, এই 5W যেন তোমার নোটিশের মধ্যে থাকে। এটা কিন্তু নিয়ম না, এটা যদি তুমি না রাখো তাতেও অসুবিধা নেই, কিন্তু তুমি যখন নোটিশ লিখবে তখন এগুলো মানে অটোমেটিক্যালি চলেই আসবে। এই জন্যই এটা বলে দেওয়া যে 5W যেন তোমার নোটিশের মধ্যে থাকে, তবেই সেটা একটা কম্প্যাক্ট নোটিশ হয়। ওকে, না লিখলে অসুবিধার কিছু নেই, কিন্তু যখন তুমি লিখবে তখন দেখবে অটোমেটিক এগুলো চলে আসছে, ঠিক আছে? নেক্সট যেটা, এটাও কোনো নিয়ম না, এটা করলে ভালো, না করলে অসুবিধা না, অসুবিধা কিছু নেই। কি সেটা? যে নোটিশ শেষে তার চারধারে একটা বক্স দেওয়া হয়। নোটিশ শেষে চারধারে বক্স দেওয়া হয়, এগুলো বইয়েতে এই পয়েন্টটা একটা পয়েন্ট বলে মেনশান করে, কিন্তু ব্যাপারটা তা না। নোটিশ শেষে একটা চারধারে আমরা বক্স দিই, যেহেতু আমাদের পরীক্ষার খাতা, মানে পরীক্ষাতে একটা খাতা সাপ্লাই করা হয়, সেই খাতাতে মার্জিন দেওয়ার পরেও নোটিশটাকে বোঝানোর জন্য আমরা নোটিশটা লেখার পরে তার চতুর্দিকে একটা বক্স করে দিই। কিন্তু যারা অরিজিনালি নোটিশ দেন সে তো প্যাডে দেওয়া হয়, প্যাডেতে কি কেউ বক্স করে? প্যাডেতে যখন হেডমাস্টার মশাই নোটিশ দেন তিনি কি চারদিকে বক্স করে দেন? করেন না, কারণ প্যাডটাই এমনভাবে করা থাকে, সেটাই একটা পাতা। কিন্তু এখানে নোটিশের সেই পাতাটাকে আমাদের পরীক্ষার খাতায় যেহেতু বুঝতে অসুবিধা হয়, এই জন্য আমরা চতুর্দিকে একটা বক্স করে দিই। করে দিলে দেখতে সুন্দর লাগে, যদি ভুলে যাও কিচ্ছু অসুবিধা নেই, এর জন্য কোনো, এই বক্সের জন্য কোনো নম্বর বাড়েও না, নম্বর কমেও না, ঠিক আছে? তাহলে এটা যদি রাখো দেখতে ভালো লাগে। আর লাস্টের যে পয়েন্টসটা, সেটা একটা রুলস, এটা আমাদের মেনে চলতে হয়। কি সেটা? সেটা বলার আগে আমাদেরকে বলে নেওয়া দরকার, আমরা সাধারণত দু ধরনের নোটিশ করি। নোটিশ একাধিক ধরনের হয়, কিন্তু আমাদের মাধ্যমিক পরীক্ষার জন্য দু ধরনের নোটিশ করতে হয়। একটা হচ্ছে অফিসিয়াল নোটিশ বা ইনস্টিটিউশনাল নোটিশ, আর একটা হচ্ছে অফিস বেয়ারার নোটিশ বা স্কুল নোটিশ। অফিসিয়াল নোটিশ মানে ধরো কোনো ক্লাবের যিনি সেক্রেটারি বা ক্লাবের প্রেসিডেন্ট বা পঞ্চায়েতের প্রধান বা কোনো অফিসের বড়বাবু, তিনি যখন কোনো নোটিশ করেন সেটা হচ্ছে অফিসিয়াল নোটিশ। আর এক ধরনের নোটিশ হয়, সেটা হচ্ছে স্কুল নোটিশ, বিদ্যালয় সংক্রান্ত। সেখানে সাধারণত দেখা যায় মানে বিদ্যালয় সংক্রান্তও একটা অফিসিয়াল নোটিশ হয়। বিদ্যালয়ের যিনি প্রধান বা হেডমাস্টার মশাই, তিনি যদি কোনো নোটিশ করেন স্টুডেন্টদের জন্য বা তার কলিগ বা অন্যান্য মাস্টারদের জন্য, সেটা হচ্ছে অফিসিয়াল নোটিশ। কিন্তু অনেক সময় হয় যে স্কুলেতে বেশ কিছু ছোট ছোট স্কুলের প্রতিষ্ঠান থাকে, যেমন স্কুলে স্টুডেন্ট হেলথ হোম থাকে, স্টুডেন্টস ট্রি প্ল্যান্টেশন কমিটি থাকে, স্টুডেন্ট ম্যাগাজিন কমিটি থাকে, এবং সেই সমস্ত প্রতিষ্ঠানে কোনো স্টুডেন্টকেই হেড করা হয়। সেই সমস্ত প্রতিষ্ঠান, ধরো স্কুল ম্যাগাজিন কমিটি, তার যে সেক্রেটারি, হয়তো কোনো স্টুডেন্টকেই সেই স্কুল ম্যাগাজিন কমিটির সেক্রেটারি করা হয়েছে। স্কুলের যে হেলথ হোম, তার সেক্রেটারি বা প্রেসিডেন্ট হয়তো স্কুলের কোনো স্টুডেন্টই হয়েছেন। তাদের মাধ্যমে অনেক সময় নোটিশ সার্ভ করা হয়। সেই ধরনের নোটিশকে আমরা বলি অফিস বেয়ারার নোটিশ বা স্কুল নোটিশ। সেগুলোর ক্ষেত্রে যিনি মানে প্রাতিষ্ঠানিক প্রধান, তিনি কিন্তু এই নোটিশটা করছেন না। প্রাতিষ্ঠানিক প্রধান হচ্ছে স্কুলের হেডমাস্টার বা হেডমিস্ট্রেস, তিনি কিন্তু এই নোটিশটা করছেন না। স্কুলের কোনো স্টুডেন্ট, সে স্টুডেন্টটি অন্যান্য স্টুডেন্টের থেকে একটু উঁচু স্তরে রয়েছে। কেন উঁচু স্তরে রয়েছে? অন্যান্য স্টুডেন্টরা সবাই তো আর ওই ধরো স্টুডেন্ট হেলথ হোমের প্রেসিডেন্ট না, ওই একটি ছেলেই স্টুডেন্ট হেলথ হোমের প্রেসিডেন্ট, তার মাধ্যমে অন্যান্য স্টুডেন্টদেরকে হয়তো কোনো নোটিশ করা হচ্ছে। এরকম যদি স্কুল নোটিশের ক্ষেত্রে যখন স্টুডেন্টের মাধ্যমে কোনো নোটিশ করা হয়, সেই নোটিশে অবশ্যই একটা কাউন্টার সাইন বাই দ্য হেডমাস্টার করাতে হয়। এইটা কিন্তু অবশ্যই মনে রেখো যে যদি স্কুল নোটিশ, যে নোটিশেতে কোনো স্টুডেন্টের মাধ্যমে নোটিশটা করা হয়, সেই ধরনের স্কুল নোটিশের ক্ষেত্রে কাউন্টার সাইন বাই দ্য হেড অফ দ্য ইনস্টিটিউশন আমাদেরকে করাতে হয়। এটা একটা নিয়ম, এবং এটাকে মনে রেখো। সেটাই লিখেছি, স্কুল নোটিশের ক্ষেত্রে কাউন্টার সিগনেচার অফ দ্য HM থাকা দরকার। যদি তুমি স্কুল নোটিশে এই ধরনের নোটিশ, মানে অফিস নোটিশ না, যদি স্টুডেন্টের মাধ্যমে কোনো স্কুল নোটিশ দেওয়া হয়, সেখানে যদি HM এর কাউন্টার সিগনেচার না থাকে, তাহলে সেই নোটিশটি কিন্তু ভুল হবে, ঠিক আছে? বাকি সব নিয়মই এক। তাই এই হলো নোটিশের নিয়ম
এবং টেকনিক, মানে যে নিয়মগুলোকে আমাদের মানতেই হবে, আর কিছু টেকনিক যেগুলো মানলে আমাদের নোটিশটা আরও উন্নত হবে, আমি তোমাদের সব বলে দিলাম আজকে। আশা করি যে যেভাবে তোমাদেরকে বলে দেওয়া হলো তোমাদের নোটিশ কাকে বলে এবং কোন কোন নিয়মগুলো আমাদেরকে ফলো করতে হবে নোটিশ দেখার সময়, এই নিয়ে আর কোনো টেনশন তোমাদের থাকার কথা নয়। তারপরে যদি কোনো অসুবিধা হয় আমাকে কমেন্টের মাধ্যমে জানিও। নেক্সট দিন আমরা একটা নোটিশের ফর্মা, এটা অনেকেই বলে যে একটা ফর্মা শেখো, সেই ফর্মাতেই সব নোটিশ লিখবে। সমস্ত জিনিসের একটা করেই ফর্মা হয়, সেই ফর্মাতেই সমস্ত জিনিসই লেখা হয়। এটার জন্য মানে এটা না কোনো ক্রেডিটের ব্যাপার না, সমস্ত শেখার জিনিসের একটাই ফর্মা হয় এবং সেই ফর্মাটাকেই শিখলে সমস্ত জিনিসই লিখতে পারা যায়। ফর্মাগুলো কে কেমনভাবে লিখছে বা লেখাচ্ছেন সেটা হচ্ছে ব্যাপার। আমিও তোমাদের একটা ফর্মা দেবো, কিন্তু সেই ফর্মাটা খুব টেস্টেড অ্যান্ড ট্রাস্টেড, মানে দীর্ঘদিন ধরে আমি স্টুডেন্টদেরকে সেই ফর্মাটাতেই নোটিশ লেখাচ্ছি এবং স্টুডেন্টরা প্রচুর পরীক্ষাতে নম্বর পাচ্ছে। কাজেই সেই ফর্মাটা পরীক্ষাতে নম্বর অনেকটা তুলতে সাহায্য করে, সেরকম একটা ফর্মা আমি নেক্সট দিন তোমাদের সঙ্গে শেয়ার করব। ওকে, দেখা হচ্ছে নেক্সট দিন নোটিশের ফরম্যাট এবং একটা নোটিশ নিয়ে।